হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে এনে স্বাগত। আজকে আমরা 2021 সালের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই প্রিলিম এক্সামে যে কটি ম্যাথ ছিল সে কটি ম্যাথের সমাধান করব। এর আগে আমরা 2019 করেছি, 2018 করেছি, টোটাল প্লেলিস্ট তোমাদের জন্য আমি বানিয়ে দিয়েছি। যদি চেক আউট না করে থাকো অবশ্যই চ্যানেলে চেক আউট করে নিও। তো চলো আজ এই ক্লাস শুরু করা যাক সুন্দরভাবে। বেসিক কনসেপ্ট এবং শর্টকাটও শেখাবো। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, বলেছে কোনো টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়, যদি সেই টাকার পরিমাণ 1% বেশি সুদে বিনিয়োগ করা হতো তবে 5,100 টাকা বেশি পাওয়া যেত, আসল কত টাকা? এটাকে সিম্পল যেই রকম আছে আমরা সেই রকমই করবো। ওকে, আমরা কি জানি যে আই সমান সমান পি টি আর বাই 100। এখানে তোমার আই জানি না, তোমার এত টাকা বেশি পাওয়া যেত, ঠিক আছে। এই যে যত টাকা বেশি পাওয়া যেত এটাকেই তুমি এই সুদটাকে ধরবে, কারণ এত টাকা বেশি পাওয়া যেত মানে কি, এই যে এক্সট্রা টাকাটা পাচ্ছি সেটাই তো সুদ, তাই না? তাহলে এখান থেকে কি করবে, 5100 এটা সুদের ঘরে লিখবে। পি জানি না, তোমার 3 বছরে 1% করে যদি হতো এই টাকাটা সুদ পাওয়া যেত, তাহলে আসল কত হতো বলো তো? শূন্য, এখানে শূন্য আছে, এটা তো তোমার 3 দিয়ে কাটা যাবে। 3 17 51 1700, তাহলে পি সমান সমান কোনাকুনি গুণ করো 1700, দুটো শূন্য বাড়বে 00। এই টাকাটা হবে অ্যান্সার আসল, যেটা অপশন নাম্বার বিতে আছে। বি হবে এটা কারেক্ট অ্যান্সার। পরেরটায় বলেছে দেখো 2 অঙ্কের কতগুলি মৌলিক সংখ্যা আছে। দেখো এটাকে ডাইরেক্ট মুখস্থ হয়ে রাখবে। 2 অঙ্কের তোমার 21টি মৌলিক সংখ্যা আছে 2 অঙ্কের। ওকে, এটাকে ডাইরেক্ট মুখস্থ করে নেবে যে 1 অঙ্কের কটি রয়েছে। ওকে, 1 অঙ্কের কী কী রয়েছে, 1 অঙ্কের 2ও কিন্তু মৌলিক সংখ্যা। ওকে, 2 হলো একমাত্র জোড় মৌলিক সংখ্যা এবং সবথেকে ছোট মৌলিক সংখ্যাও 2, ঠিক আছে। তাহলে 2 3 আছে, 2 3 5 7, এটা হলো 1 অঙ্ক। 2 অঙ্ক মানে তোমার 11 থেকে শুরু হবে এবং কত অবধি বলো, লাস্ট মৌলিক সংখ্যা হলো 97, ঠিক আছে। এর মাঝে তোমার কতগুলি মৌলিক সংখ্যা আছে টোটাল, এখান থেকে তোমার 21টি মৌলিক সংখ্যা আছে। এটাকে ডাইরেক্ট মুখস্থ করে নেবে যে 2 অঙ্কের 21টি মৌলিক সংখ্যা আছে। পরের কোশ্চেন দেখো, বলেছে 12 15 20 এবং 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা কত। দেখো ওই এই টাইপের কিছু কোশ্চেন ডাইরেক্ট মুখস্থ রাখবে, যেমন সব থেকে ছোটো মৌলিক সংখ্যা কী, সব থেকে ছোটো জোড় মৌলিক সংখ্যা কী। ওকে, একমাত্র জোড় মৌলিক সংখ্যা 2 আছে, কারণ বাকি সব তো 2 দ্বারাই বিভাজ্য হয়ে যাবে, ঠিক আছে। এই কিছু কিছু কোশ্চেন ডাইরেক্ট মুখস্থ রাখবে, কারণ তোমার পরীক্ষা হলে টাইম তো তোমার লিমিটেড, তাই না? সেই টাইমের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে, তারপর তোমাকে আবার ওএমআর শিটে গোল করতে হবে। তো সেই বুঝে কিন্তু তুমি এইগুলি ডিটেলস করবে না, এগুলি মুখস্থ করে নেবে ডাইরেক্ট। দেখো এটাই বলেছে 12 15 20 এবং 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা কত। তার মানে এইগুলি লসও করে দেবে। 12 আছে, 15 আছে, 20 আছে, 25 আছে, এগুলি সিম্পল লসও করে দাও। 5 দিয়ে দাও, 12 3 5 15, 4 5 20, 5 5 25। একে 3 দিয়ে দিই, 3 4 12, 1 4 5। 2 দিয়ে দিই, 2 1 2 5। এখানে 2 বাদ দাও, 1 1 1 5। তাহলে 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60, 60 থেকে 5 দিয়ে গুণ করলে কত হবে? 60 ইন্টু 5 5 30, 300। তো সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা হলো 300, যেটা বিতে আছে। ওকে, বি হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, বলেছে একটি সমবায় সংস্থায় 45 জন ব্যক্তির 12 দিনে তোমার 10,000টি ইলেকট্রিক ভাল্ব প্রস্তুত করে। সংস্থাটি 9 দিনে 10,000টি ভাল্ব তৈরি করার বরাত পায়, মানে 9 দিনে শেষ করতে হবে। আরও অতিরিক্ত কতজন লোক তাদের নিয়োগ করতে হবে নির্দিষ্ট সময়ে কাজটি সম্পন্ন করতে হলে? দেখো এই দুটো তো সেমই আছে, এই দুটো আর লিখতে হবে না। তাহলে তোমার 45 জন কত করছে, 12 দিনে করছে। এবার তাদেরকে করতে হবে 9 দিনে, তাহলে 9 দিনে করতে গেলে কতজন লোক লাগবে? একটা জিনিস বোঝো, এখানে প্রশ্ন করবে 45 ইন্টু, এবার দেখো দিন সংখ্যা কমে গেছে, কাজ একই আছে, তাহলে কি লোক বেশি লাগবে না কম লাগবে? লোক বেশি লাগবে। দিন সংখ্যা কমে গেছে, কাজ তোমার একই রয়েছে, তাহলে কিন্তু তোমার লোক বেশি লাগবে। আর বেশি হলে 12টা উপরে, 12কে উপরে দেবে, 9কে নিচে দেবে, 9 দিয়ে কাটো, 5 নং 45, তাহলে 5 বরং 60। কিন্তু এখানে 60 কিন্তু অ্যান্সার নয়। কেন? কারণ 60 জন লোক লাগবে। প্রশ্ন কী চেয়েছে বোঝো, নির্দিষ্ট সময়ে বলেছে আরও অতিরিক্ত কতজন লোক তাদের নিয়োগ করতে হবে। অতিরিক্ত কতজন? আগে তো 45 জন অলরেডি ছিল, তাহলে এর থেকে 45 বাদ দাও। এখানে 5 4 একে 5, 5 একে 6, তাহলে 15 জন এক্সট্রা লাগবে, যেটা অপশান নাম্বার ডিতে আছে। ডি হবে এটা কারেক্ট অ্যান্সার।
বলো, ক্লাস ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। 19 নম্বর কী বলেছে দেখো, এক চা বিক্রেতা 250 টাকা কেজি দরের এ চা 150 টাকা কেজি দরের বি চায়ের সঙ্গে 2:5 অনুপাতে, মানে এতটা তোমার কিনেছে হয়তো, ঠিক আছে, এত অনুপাতে মেশালেন। এরপর এই মিশ্রিত চা 200 টাকা কেজি দরে যদি তিনি বিক্রয় করেন তবে তার লাভের শতকরা হার কত? দেখো ক্রয় মূল্য কত পাচ্ছি বলো, আগে সেলিং প্রাইস যদি বলি, সেলিং প্রাইস চলো বলি, তাহলে 5, 6, 7 টোটাল মনে করো 7 কেজি, তাহলে টোটাল দাম কত হচ্ছে? 200 টাকা করে বিক্রি করছে, 200 ইন্টু 7, 7 দুগুণি 14, 1400। আর ক্রয় মূল্য কত পাচ্ছি? ক্রয় মূল্য দেখো 250 টাকা কেজি দরের, 250 টাকা কেজি দরের মনে করো 2 কেজি কিনেছে, যোগ দাও তোমার 150 টাকা কেজি দরে, 150 টাকা কেজি দরে মনে করো 5 কেজি কিনেছে, দুটোকে ক্যালকুলেশন করলে 500 পাচ্ছি এখানে, প্লাস এখানে তোমার 5 পরং 75, 750, তাহলে এখানে 0, এখানে 5, 5 7 12, তাহলে আমার লাভ হয়েছে, বোঝাই তো যাচ্ছে কতটা লাভ হয়েছে বল। এটা বিক্রয় মূল্য, নিচেরটা ক্রয় মূল্য, তাহলে লাভ হয়েছে কত? 1250 আর 50, 1300, 150 টাকা লাভ হয়েছে। কার উপরে? ক্রয় মূল্যের উপর লাভ লোকসান হবে, তাহলে 1250-এর উপর লাভ হয়েছে 150 টাকা, তাহলে 1250-এর উপর 150 দাও, একে কত 100, গুণ 100 করে দাও, 0 0 কাটো, এটাকে 5 দিয়ে কাটি, 3 5 15, তোমার 5 পয়সা 125, 5 দিয়ে কাটো, 4 পয়সা 100, তাহলে 3 4 12% কিন্তু লাভ হয়েছে, যেটা অপশন নাম্বার বিতে আছে, বি হবে এটা কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কী বলেছে, কোনো পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 6 বছরে 2.5 গুণ হয়, ওই একই পরিমাণ টাকা 18 বছরে কত গুণ হবে? দেখো 6 বছরে 2.5 গুণ হচ্ছে, 18 বছরে কত গুণ হবে? এটাকে সিম্পলি করবে, ঠিক আছে। 6 থেকে 18 যেতে গেলে দেখো 3 দিয়ে গুণ হচ্ছে না, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে হলে তুমি এই রুলস তুমি অ্যাপ্লাই করতে পারো। 6 থেকে 18 যেতে গেলে 3 দিয়ে গুণ হচ্ছে, তো এটাকে তুমি 3-এর কিউব করবে। তো এখানে যদি ভাঙো 2 দুগুণে 4, একে 5/2 আসছে, 5/2-এর কিউব দেবে, ঠিক আছে, 5/2-এর কিউব দেবে। যেহেতু এখানে 3 গুণ করতে হচ্ছে, তো এখান থেকে 125/8 আসবে, যেটা অপশন নাম্বার সিতে আছে। এটাকে যদি বলো স্যার একটু ডিটেলসে দেখান, চলো ডিটেলসে দেখি। এখানে অ্যাকচুয়ালি বলতে যাচ্ছে যে পি একটা টাকা, পি ইন্টু 1 প্লাস r/100 ছিল, সেটা তোমার কি হচ্ছে ক বছরে? 6 বছরে কত হচ্ছে? 2.5 গুণ, মানে 2 দুগুণে 4, একে 5, 5/2 পি হয়ে যাচ্ছে, ওকে। এবার দেখো তোমার আমি যদি বলি সেই পি টাকায় 1 প্লাস r/100 তোমার 18 বছরে কত গুণ হবে? দেখো এইখান থেকে টোটালটা তো কেটেই যাবে, এইটুকুর যা ভ্যালু হবে, এইটুকুর যা ভ্যালু হবে, টোটালটা কেটেই যাবে, ঠিক আছে। তাহলে 18 বছরে কত গুণ হবে? এখান থেকে তোমার এখানে দেখো তোমার কতটা হচ্ছে, এটা 6 আছে, এখানে 18 আছে, তাহলে 3 রয়েছে, মানে পাওয়ার 3 রয়েছে, পাওয়ার 3 মানে এর পাওয়ারও তুমি 3 করবে, 5-এর পাওয়ার 3 করলে 125, 2-এর পাওয়ার 3 করলে তোমার কত হচ্ছে? 8 হচ্ছে। তো এখান থেকে এত গুণ কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে এইটার থেকে তোমার এত গুণ হচ্ছে, যেটা অপশন নাম্বার সিতে রয়েছে, সি হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? ডাইরেক্ট মনে রাখবো এখান থেকে 3 গুণ হচ্ছে মানে আমি কিউব করব, 2 গুণ হলে আমি স্কোয়ার করতাম, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো কী বলেছে, যদি দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় 20% হ্রাস করতে হয় তবে একটি ট্রেনের গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে? চলো এটাকে বেসিক কনসেপ্টেই বুঝি। মনে করো টাইম সমান সমান 100, আর টাইম যদি তুমি 100% ধরো, টাইম আর স্পিডও যদি তুমি 100 ধরো, ঠিক আছে। আমরা কি জানি যে ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, তাহলে ডিস্টেন্স মানে 100 ইন্টু 100। এবার কি বলেছে যে পৌঁছানোর সময় 20% যদি হ্রাস করতে হয়, পৌঁছানোর সময় যদি 20% হ্রাস করে, ঠিক আছে, দেখো দূরত্ব তো এইটা, দূরত্ব এইটা, আমি গতিবেগ কখন পাবো? দূরত্বকে যদি টাইম দিয়ে ভাগ করি গতিবেগ পাবো, তাহলে দূরত্বকে টাইম দিয়ে ভাগ করলে কী পাবো? স্পিড পাবো। টাইম এখন কিন্তু আর 100 ধরবো না, 20% কমিয়ে দেবো, 80 ধরবো, তাহলে আমি কী পাবো? গতিবেগ পাবো। এখান থেকে ক্যালকুলেশন করো, 0 0 কাটো, এটা কাটো, 4 পয়সা 100, 4 দুগুণি 8, ঠিক আছে, একে 2 দিয়ে কাটো, 5 দুগুণি 10, তাহলে 5 পয়সা 125, 125 যদি হয় তবে ওই ট্রেনের গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে? তাহলে আগে ছিল 100 গতিবেগ, এখন হয়েছে কত? 125, তাহলে 25% বৃদ্ধি করতে হবে, যেটা অপশন নাম্বার বিতে হবে, ওকে। অপশন নাম্বার বি কিন্তু এটা কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? দেখো পরবর্তী কোশ্চেন কি বলেছে,
শ্যাম তার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা বছরে 6% সরল সুদে ধার নেয়। সে তার বন্ধুকে সুদ ও আসল বাবদ তোমার 15,600 টাকা ফেরত দেয়। যদি শ্যাম 12,000 টাকা ধার নিয়ে থাকে তবে সে কতদিনের জন্য ধার নিয়েছিল? তাহলে এটা সিম্পল করো, পি কত, 12,000 টাকা, টি কত জানি না, সুদের হার কত 6%, বাই 100 সমান সমান সুদ কত। তাহলে এখান থেকে বিয়োগ করে দাও 12,000, আর এখানে টোটাল দিয়েছে 15,000, তাহলে সুদ দিয়েছে 3,600 টাকা। বিয়োগ করে দাও, 0 0 0 0 কাটো, এখান থেকে একটা কাটো, এখান থেকে একটা 0 কাটো, 12 দিয়ে কাটলে 3 বরং 36, 30 পাবো, 6 দিয়ে কাটলে 5, 30। তো টি সমান সমান 5 বছর হবে অ্যান্সার, 5 ইয়ার, যেটা এতে আছে। পরবর্তী কোশ্চেন বলেছে, এম সংখ্যক মানুষ একটি দ্রব্য আর দামে কিনতে সম্মত হয়। যদি তাদের মধ্যে 4 জন মানুষ চলে যায় তবে বাকিদের ওই একই দামে দ্রব্যটি কিনতে প্রত্যেকের কত টাকা বেশি দিতে হবে? দেখো, এম সংখ্যক মানুষ আর দামে কিনতে মানে এন সংখ্যক মানুষ, মানে মনে করো এম জন লোক রয়েছে, তারা টোটাল মিলে কয় টাকা দিচ্ছে? 8 টাকা। তাহলে এক একজন কয় টাকা দেবে বলো তো? এক একজন আর বাই এম টাকা দেবে। ওপাশে গেলে ভাগ হয়ে যায়, ঠিক আছে, কম হবে তো, ভাগ হবে। এখানে আরেকটা জিনিস বোঝো, এবার তোমার কী হয়েছে, 4 জন মানুষ চলে গেল, তাহলে এখন কত হলো? এম -4 হয়ে গেল। তবে বাকিদের ওই একই দামে কিনতে প্রত্যেকের কত টাকা বেশি দিতে হবে? তাহলে এম -4 জন তোমার কত দিচ্ছে বলো? এখান থেকে একটা জিনিস বোঝো, তোমার এম সংখ্যক মানুষ তোমার আর দামে একটা জিনিস কিনতো, এইখান থেকে যদি তুমি এই এই কনসেপ্টটা ধরো তাহলেও আসবে। বা বাকিদের ওই একই দামে কিনতে হবে, এখান থেকে বোঝো লোক এখন কত হয়ে গেল? এম -4 হয়ে গেল। টোটাল ওই একই দামে কিনবে, মানে 8 টাকা দিয়েই কিনবে, ঠিক আছে। তাহলে এক একজনের ভাগ্যে কত টাকা করে পড়বে? কম হয়ে যাবে, আর বাই এম -4 হয়ে যাবে, বোঝা গেল। তাহলে আগে এক একজনের দিতে হতো এই টাকাটা, এখন দিতে হচ্ছে এই টাকাটা। তাহলে কত টাকা বেশি দিতে হচ্ছে? দুটোকে ডিফারেন্স করে দাও, এম -4 মাইনাস আর বাই এম, এখান থেকে এম ইন্টু এম -4 লসাগু হয়ে যাবে, এখান থেকে আর ইন্টু তোমার এম চলে আসবে, আর এখানে মাইনাস যাবে, এখানে যাবে আর ইন্টু এম -4 যাবে। ক্যালকুলেশন করলে এখান থেকে পাবো এম স্কোয়ার -4m, নিচে এম স্কোয়ার -4n, একমাত্র অপশান আমার বিতে আছে। চলো উপরটাও ক্যালকুলেশন করি। তোমার এখান থেকে আর এম মাইনাস আর এম মাইনাস মাইনাসে প্লাস 4r, মাইনাস আর এম প্লাস আর এম কেটে গেল, থাকলো কত? এইটা 4r বাই এম স্কোয়ার -4m, যেটা বিতে আছে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, বলেছে যদি 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময়ে আসল ও সুদের অনুপাত 5:2 হয় তবে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল? মনে করো আসল 5 টাকা, যেই রেশিওটা দেওয়া আছে সেটাকেই ধরবে। আসল যদি 5 টাকা হয়, নির্দিষ্ট সময়ে আসল ও সুদের হারে 4%, মানে সময় মনে করো টি বছর, পিটি আর হলো 4% বাই 100 সমান সমান সুদ কত? সুদ দেওয়া আছে 2, তাহলে 2 লেখো, ঠিক আছে। এবার ক্যালকুলেশন করো, 5 দিয়ে কাটো, 5 কুড়ি 100, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 2 দিয়ে কাটো, 10 দুগুণে 20, তাহলে টি সমান সমান কোনাকুনি গুণ করলে 10 বছর হবে অ্যান্সার, 10 ইয়ার, যেটা অপশন নাম্বার বিতে আছে, বি হবে এটা কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, বলেছে যদি একটি রাস্তা 3/10 অংশ 45 কিমি হয় তবে ওই রাস্তাটি 2/5 অংশ দৈর্ঘ্য কত? দেখো, 3/5, 3/10 মানে কত বলেছে? 45, ঠিক আছে। কিংবা তুমি একটা কাজ করতে পারো, টোটাল হিসাবে ধরেও নিতে পারো। তুমি দেখো, এটা তো তুমি পারবেই ঐকিক নিয়মে, 3/5 মানে 3/10 মানে যদি 45 হয়, 2/5 মানে 2/5 মানে কত হবে, এটাতে তুমি নিজেই বার করে নিতে পারবে। আর একটা নতুন একটা কনসেপ্ট শেখানোর চেষ্টা করি, বোঝো। দেখো, একটা জিনিস সুন্দর করে বোঝো তো, যে যদি একটা রাস্তার তোমার 10 ভাগের মধ্যে 3 ভাগ 45 কিমি, তাহলে টোটাল রাস্তাটা কত? এই 10 ভাগ। তাহলে আমি বলতে পারি এই 3-এর মান যদি 45 হয়, তাহলে 1-এর মান 3×15, তাহলে 10-এর মান কত? 10-এর মান 150, কারণ 10 দিয়ে গুণ হবে। 1-এর মান যদি 15 হয়, তাহলে 10-এর মান কত হবে? 150 হবে। তাহলে টোটাল রাস্তাটা এইটা, এত কিমি হলো টোটাল রাস্তা। বলেছে এর 2/5 অংশ, তাহলে 150 এর 2/5 করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। 5 দিয়ে কাটো, 30 পাবো, তাহলে 30 দুগুণে 60 কিমি হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। পরে এটা সরল করতে বলেছে, এখান থেকে শুধু রুটের বাইরে কতটা আসতে পারে দেখো,
তোমার 20 আছে, 4×5 = 20 বলতে পারি, তাহলে এখান থেকে পাবো 2√5 পাবো। এখানে আছে এইটাকে যদি ভাঙি 1125 আছে, একে তোমার 5 দিয়ে দাও, 5×2 = 10, কত লাগবে তোমার 11 হতে 1 লাগবে, 12 পাচ্ছি, 5×2 = 10, 5×5 = 25, 5 দিয়ে করো, 4×5 = 20, 5×5 = 25, 5 দিয়ে করো, 5×9 = 45, এখান থেকে পাচ্ছি 3×3 = 9, তাহলে দুটো দিনের জন্য একটা 3 আসবে, 5-এর জন্য একটা 5 আসবে, তাহলে 3×5 = 15, √5 থেকে যাবে, প্লাস 15 √5, এখান থেকে মাইনাস দাও, 567 আছে, এটাকেও ভাঙো, 5×6 = 11, 18, 3 দিয়ে যাবে, 3 দিয়ে দাও, তোমার কত যাচ্ছে, চলো এটাকে 7 দিয়ে যাচ্ছে, 7×8 = 56, 7×1 = 7, আর 81 মানে কত, 81 মানে 9×9 = 81 বলতে পারি, তাহলে 9√7 পাবো এখান থেকে, বিয়োগ 9√7 করে দাও, এখানে কিন্তু কিছু নেই মানে কি গুণ আছে, এখানে গুণ চিহ্ন দিয়ে রাখো, এখানে করো এবার, বাকিটুকু ক্যালকুলেশন করো, বাকিটুকু ক্যালকুলেশন করলে কত পাচ্ছি 500, 500কে যদি ভাঙি তাহলে কত পাবো, 500কে ভাঙলে তোমার ভাঙতে পারি এইভাবে যে 100 × 5, ঠিক আছে, 100 মানে কি 10 স্কোয়ার, তাহলে 10√5 হবে, এখানে পাবো 10√5, এখানে প্লাস 245কে যদি ভাঙি 245, 5 দিয়ে করো, 4×5 = 20, 5×9 = 45, 7×7 = 49, তাহলে 7√5 পাবো, 7√5, এখানে প্লাস দাও, 9√7 আছে, এখান থেকে দেখো একটা জিনিস বোঝো, 15 দিয়ে 17, তাহলে এখান থেকে পাচ্ছি 17√5 মাইনাস 9√7, দেখো অ্যান্সার কিন্তু তোমরা বুঝতে পেরেছো, তো আমি তাও ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, কারণ প্রত্যেককেই তো শেখাতে হবে। তো এখান থেকে দেখো দুটোকে যোগ করো, 17√5 পাচ্ছি, 17√5 দুটোকে যোগ করলে 17√5 প্লাস 9√7, একটা জিনিস দেখো তো, এটা বীজগণিতে একটা সূত্রে যাচ্ছে, তাই না, কিসের সূত্র, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এটা a মাইনাস বি ইন্টু a প্লাস বি, এটা কার সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, ঠিক আছে, তাহলে এটাকে এ ধরো, এটা স্কোয়ার করো, 17 স্কোয়ার 289 ইন্টু 5, এটা কি গেল a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে এইটা, 9 স্কোয়ার কত 81 ইন্টু √7 করলে কত আসবে, একটা 7 আসবে, এটা আসবে, এটাকে গুণ করো, 5×9 = 45, 5, আর যদি শেষ ডিজিট ট্রাই করো তাহলেও তো আমাদের হবে, তাই না, 7×1 = 7, 7 কত হলে 15, 7×8 = 15, 8 একমাত্র অপশান আমার ডিতে আছে শেষে, তো ডি হবে কারেক্ট অ্যান্সার। চলো টোটালটা ক্যালকুলেশন করবো, 7×1 = 7, 7×8 = 56, এটা পাচ্ছি, 5×9 = 45, 5 হাতে 4 রয়েছে, 5×8 = 40, 4 44, হাতে 4 রয়েছে, 5×2 = 10, 4 14, বিয়োগ করো, 7×8 = 15, হাতে 1 রয়েছে, 6×1 = 7, 7×7 = 14, হাতে কত রয়েছে, 7×7 = 14, 5×1 = 6 হয়ে গেল, 6 কত হলে 8, 6 কত হলে 14, 8 হলে 878 হবে, যেটা ডিতে আছে, ডি হবে এটা কারেক্ট অ্যান্সার। বলো কেমন লাগলো, বোঝা গেল, মেন কনসেপ্টটা শিখিয়ে দিলাম। দেখো স্টেপ জাম্প তো তুমি নিজেই করতে পারো, তুমি যখনই বুঝে যাচ্ছ, তুমি এই এক লাইন করলেই বুঝে যাচ্ছ, তখনই তুমি ডাইরেক্ট, তুমি জানো এটা 17, তুমি আর এই লাইনটা তুমি আর লিখবে না, তুমি ডাইরেক্ট চলে আসবে এই লাইনে, এবং শেষ পর্যন্ত যেটা করলাম সেটাও তুমি করবে না, তুমি দেখবে 5×9 = 45, শেষে 5 হচ্ছে, 7 শেষে 7 হচ্ছে, বিয়োগ হবে, তাহলে 7×8 = 15, তাহলে 8 শেষে একমাত্র অপশান আমার ডিতে আছে, ডি হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল। পরবর্তী কোশ্চেন, এ 2250 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, পরবর্তীকালে বি 2700 টাকা নিয়ে ব্যবসায় যুক্ত হয়, যদি বছরের শেষে লাভ দেওয়া রয়েছে 2:1 অনুপাতে, তাহলে এ ও বি এর মধ্যে ভাগ হয় লাভটা, তাহলে এ শুরু করার কত সময় পর বি ব্যবসায় যোগ দেয়, আমরা কি জানি প্রফিট সমান ইনভেস্টমেন্ট ইন্টু টাইম, তাহলে এখান থেকে ইনভেস্টমেন্ট কত, ইনভেস্টমেন্ট এ আছে বি আছে, ঠিক আছে, এ আছে 2250, বি টাকা দিয়েছে 2700, এটাকে ছোট করা যায় যতটা ততটা করো, তোমার এটাকে যদি 5 দিয়ে কাটি, 4×5 = 20, 5×5 = 25, এখান থেকে 5 দিয়ে কাটো, 5×5 = 25, 4×5 = 20, এখান থেকে 9 দিয়ে কাটো, 5×9 = 45, 6×9 = 54, তাহলে ইনভেস্টমেন্টের ফাইনাল রেশিও এটা পেলাম, ইনভেস্টমেন্টের রেশিও। টাইম কত, টাইম তোমার বছরের শেষে, আর তোমার বলেছে বি পরে যুক্ত দিয়েছে, তাহলে এরটা টোটাল 12 মাসের জন্য ছিল, বি এরটা জানি না, এক্স ধরে রাখো, এই দুটো গুণ করলে কি পাবো, প্রফিট পাবো, তাহলে 5×12 = 60 পাচ্ছি, = 6x, এটাই তাদের লাভের রেশিও,
6 দিয়ে কাটো, 6 10 60, তাহলে 10:x, এটাই তাদের লাভের রেশিও। ছোটো করে পেলাম। প্রশ্নে বলে দিয়েছে 2:1, তাহলে 10:x মানে 10/x, এর মানই হলো 2:1 মানে 2/1। 2 দিয়ে কাটো, 5 দুগুণি 10, তাহলে x সমান কোনাকুনি গুণ করো 5 মাস। বলেছে এ শুরু করার কত মাস পরে ব্যবসায় যুক্ত হয়েছিল, তাহলে বি এই যে 5 মাস পেলাম না, এই এক্সের বদলে হবে 5 মাস, তাহলে বিয়ের টাকাটা 5 মাসের জন্য ছিল, কিন্তু কত মাস পরে যোগ দিয়েছে, তাহলে টোটাল 12 মাস, 12 থেকে 5 বাদ 7 মাস হবে আমাদের অ্যান্সার। ওকে, যদি বলতো বি কত মাসের জন্য যুক্ত ছিল, তাহলে 5 মাস অ্যান্সার হতো, কিন্তু বলেছে কত সময় পরে, তাহলে 7 মাস পরে এসে যুক্ত হয়েছে। পরে কোশ্চেন বলেছে গম ও ধানের বাজার দরের অনুপাত 2:3 এবং একটি পরিবার গম ও ধানের ব্যবহারের অনুপাত 5:4, তাহলে পরিবারটি গম ও ধানের জন্য তোমার খরচের অনুপাত কত হবে। দেখো যতটা কিনছে এবং যত টাকা করে দিচ্ছে সেটাই তো তার খরচ, তাহলে সে কিনছে মনে করো 5, দিচ্ছে 2 টাকা করে, তাহলে কত হলো, 5 দুগুণি 10 হলো। এদিকে দিচ্ছে 3 টাকা করে, কিনছে 4, তাহলে 3 4 12 হলো। এই দুটো রেশিওই হবে অ্যান্সার। ছোটো করো, 5 দুগুণি 10, 6 দুগুণি 12, 5:6, যেটা ডিতে আছে। পরবর্তী কোশ্চেন দেখো বলেছে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, 12 বছর পর যদি পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয় তবে পুত্রের বর্তমান বয়স কত। এটাকে রেশিও ধরে করাবো, এক্স ধরেও হতো কিন্তু রেশিও ধরে করাবো। ওকে, সাধারণ অনুপাত ধরে করলেও হতো, রেশিওতে করো, ভালো লাগবে। দেখো ফাদার ইস টু সন, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, মনে করো এটা বর্তমানে, এরকম দাগ দিলাম, তাহলে 3:1 আছে। 12 বছর পর, তাহলে এখান থেকে টানো, 12 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে, মানে 2:1 হবে। ঠিক আছে, এবার একটা জিনিস বোঝো, একটা জিনিস ভালো করে বোঝো, তুমি আজকে আমার থেকে মনে করো 5 বছরের ছোট, তুমি কালকেও কিন্তু আমার থেকে 5 বছরের ছোট থাকবে, 10 বছর পরেও তুমি আমার থেকে 5 বছরেরই ছোট থাকবে, মানে বয়সের যে গ্যাপটা না, এই গ্যাপটা কিন্তু সেমই থাকে, তাই না? কারণ তোমার বয়সও তো বাড়ছে আমার সঙ্গে সঙ্গে, বয়সের গ্যাপটা সবসময় সেম থাকে। তাহলে এই বয়সের গ্যাপটাকে সেম করো। এখানে কত আছে বয়সের গ্যাপ, এখানে আছে স্যার 2 আছে, এখানে কত আছে স্যার 1 আছে। দুটোকে সেম করতে গেলে কী করবো, একে 2 দিয়ে গুণ করবো, তাহলে এখানে 3 আর 1, চলো ফ্রেশ করে লিখি, 3:1 লিখি, আর এখানে তাহলে 2 দিয়ে গুণ করবো, 2 দুগুণি 4, 2 1 2। দেখো এটার পার্থক্যও 2, এটার পার্থক্যও 2। ওকে, দুটোর পার্থক্য সেম সেম আছে, বয়সের পার্থক্য সবসময় সেম সেম হয়, তো এটাকে সেম সেম করতে হবে, করা হয়ে গেল। এবার দেখো এখান থেকে কতটা বাড়ছে বলো, 1 ইউনিট বাড়ছে, আর আমরা দেখতে পাচ্ছি 12 বছর, তাহলে 1 ইউনিটের মানই হলো 12 বছর। বোঝা গেল? 1 ইউনিটের যদি মান 12 বছর হয় তবে পুত্রের বর্তমান বয়স কত, বর্তমান বয়সের লাইন এটা টেনেছিলাম, তাহলে বর্তমান বয়স এই 1 ইউনিট, তাহলে 1-এর মান হলো 12 বছর, 12 বছরই হবে অ্যান্সার। পুত্রের বর্তমান বয়স 12 বছর, যেটা ডিতে আছে, ডি হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো নিম্নলিখিত ভগ্নাংশ অনুপাতে চতুর্থ ভগ্নাংশ কত। দেখো চতুর্থ ভগ্নাংশ তুমি এক্ষেত্রে মনে করো x/y, তাহলে আমরা কি করব, 1/3 দেবো, 1/3, চলো লিখে লিখে একটু করাই, 1/3 ইস টু 1/6, সমানুপাতিক চিহ্ন দেবে, 1/9 ইস টু দেবে, x/y দেবে। ঠিক আছে, তাহলে এখান থেকে ইস টু মানে বাই বলতে পারি, 1/3 ভাগ উল্টে বাই 1/6 ভাগ উল্টে গুণ হয় মানে 6/1 হয়ে যাবে, এখান থেকে 1/9 ভাগ উল্টে গুণ হয়ে যাবে মানে y/x হয়ে যাবে। এখান থেকে ক্যালকুলেশন করো, 3 দিয়ে কাটো, 3 দুগুণি 6, কোনাকুনি গুণ করলে 18/1 পাচ্ছি, y/x পাচ্ছি, তাহলে এখান থেকে পাচ্ছি 18x সমান সমান y পাচ্ছি, y যদি এ পাশে আনো x/y সমান সমান, এখানে কিছু নেই মানে 1 আছে, 18 ও পাশে যাবে, 1/18 হবে অ্যান্সার। ওকে, বি হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন দেখো বলেছে একটি কাজ এ এবং বি যথাক্রমে 10 ও 15 দিনে শেষ করে। এ প্রথমে একা 4 দিন করার পর বি 5 দিনে কাজটি করে, অবশিষ্ট কাজটি সি 8 দিনে শেষ করে। 3 জন একত্রে কাজ করলে কাজটি কত দিনে শেষ হবে। এ লেখো, বি লেখো, সি লেখো। এ 10 দিনে, বি 15 দিনে, সি কত জানি না, বক্স কেটে রেখে দাও। দুটো লসাগু করো, 15 দুগুণে কত হয় 30, তাহলে 30কে 10 দিয়ে ভাগ করলে 3, 15 দুগুণে 30, এখানে 2 আসবে, এখানে সি কত জানি না। এই যে যেটা পাই এটা পার ডে পাই। ওকে, তাহলে পার ডে এ করছে 3, বি করছে 2, সি জানি না, ভালো কথা। বলেছে এ প্রথমে একা 4 দিন করে, এ পার ডে করছে 3, তাহলে 4 দিনে করবে 3 4 12। বি 5 দিনে কাজটি করে, বাকি কাজটা মানে বাকি যেটুকু পড়েছিল তার মধ্যে বি 5 দিন করে, বি 1 দিনে করছে 2, 5 দিনে করবে 10, কত চলে গেল 2 আর 1 আর 1 2, 22 চলে গেল, বাকি কত আছে বলো,
বাকি আছে 22 কত হলে 30, টোটাল তো 30, এটা টোটাল 30-এর থেকে 22 বাদ দিলে বাকি আছে 8। বলেছে অবশিষ্ট কাজ সি 8 দিনে করে, তাহলে একদিনে কত করবে? 8কে 8 দিয়ে ভাগ করে দাও, টোটাল কাজ বাকি আছে 8, এটা সি 8 দিনে করছে, মানে তোমার একদিনে করছে 1 ইউনিট করছে, তাহলে 8 দিনে 8 ইউনিট কমপ্লিট হয়ে যাবে, তাহলে সি পার ডে করছে 1 ইউনিট। ঠিক আছে, বোঝা গেল। এবার বলেছে 3 জনে একত্রে করলে কাজটি কত দিনে শেষ হবে? 3টেকে যোগ করো, 3 4 5 আর 6, টোটাল 6 করছে পার ডে, তাহলে টোটাল করতে হবে 30, তাহলে 30/6, 6 দিয়ে কাটো 5 6 30, 5 লাগবে, যেটা অপশান নাম্বার বিতে আছে। পরে কোশ্চেন, যদি দেখো এখানে আমি একটা রিজনিংয়ের কোশ্চেন ক্যালেন্ডার নিয়ে নিলাম, কারণ ক্যালেন্ডার আমি চ্যানেলে অলরেডি তোমাদেরকে করিয়ে রেখেছি, এবং ক্যালেন্ডারের দেখবে একটা রিয়েলও একটা তোমার পিনাকেলের ম্যাথ সলভ করানো আছে, মানে পিনাকেলের ক্যালেন্ডার যে রিজনিং আছে সেটা সলভ করানো আছে, ওটা দেখে নিলে তোমার যে কোনো পরীক্ষার ক্যালেন্ডার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, কি বলেছে দেখো, যদি কোনো বছরে 27শে সেপ্টেম্বর শনিবার হয়, তবে ওই বছরে 27শে অক্টোবর কোন বার হবে? দেখো সেপ্টেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর কত দিনে বলো? সেপ্টেম্বর 30-এ। ঠিক আছে, সেপ্টেম্বর 30-এ, অক্টোবর হয় তোমার কত দিনে? 31-এ। দেখো সেপ্টেম্বর যদি 30-এ হয়, ঠিক আছে, সেপ্টেম্বর 30-এ 27 দিন রয়েছে সেপ্টেম্বরে, 27শে তোমার সেপ্টেম্বর বলেছে, বাকি আছে কত বলো? বাকি আছে 3 বাকি আছে। ঠিক আছে, আর অক্টোবরে বলেছে 27, তাহলে অক্টোবরে 27, এখানে 27 লিখবে, দুটোকে যোগ করবে, কত পাচ্ছি? 30 পাচ্ছি। এই যে যেটা পাবে সেটাকে 7 দিয়ে ভাগ করে ভাগশেষটাকে নেবে, তাহলে 30কে 7 দিয়ে ভাগ করলে 4 7 28, 29 2 পড়ে থাকছে, তাহলে 2 হলো ভাগশেষ, তাহলে 2টাকে নেবে। এটাকে অ্যাকচুয়ালি তোমার বলা হয়, এটাকে অড ডে বলি আমরা, 2 হলো অড ডে। তার মানে এই শনিবারের সঙ্গে 2 যোগ করবে, শনি প্লাস 2, রবি সোম, সোমবার হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে। পরে কোশ্চেনে আসো, একটি সেনা ছাউনিতে 500 জন সৈন্যের 24 দিনের রসদ আছে, মানে 24 দিনের খাবার আছে, আরও 300 জন সেনা উপস্থিত হলে ওই রসদে কত দিনের যোগান সম্ভব? মানে 500 জনের স্যার ছিল, 24 দিনের খাবার ছিল, ভালো কথা, আরও 300 জন, তাহলে 500 দিনে 800 জন হয়ে গেল স্যার। এবার 800 দিনে কতদিন চলবে? তাহলে 24 ইন্টু, দেখো লোক সংখ্যা বেড়ে গেছে, খাবার সেম আছে, তাহলে নিশ্চয়ই কম দিন চলবে, কম হলে 6টা উপরে হয়, মানে 500কে উপরে দেবে, 800কে নিচে দেবে, 0 0 0 0 তো কেটেই গেল, 8 দিয়ে 11 3 8 24, তাহলে 3 5 15 দিন চলবে, যেটা অপশান নাম্বার বিতে আছে। পরে কোশ্চেন বলেছে 3টি সংখ্যার গড় দেওয়া আছে 80, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি, এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম, সব থেকে ছোট সংখ্যা কত? দেখো 3টি সংখ্যার গড় 80, টোটাল কত বলো? টোটাল 80 ইন্টু 3, 3 8 24, 240, 240। ঠিক আছে, এবার দেখো প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি, প্রথম সংখ্যা মনে করো এ, দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ মানে 2b প্লাস 10, এটা। তারপরে দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম, দ্বিতীয় সংখ্যা কি? তৃতীয় সংখ্যার 3 গুণ, মানে তৃতীয় সংখ্যা হলো 3c, এর থেকে 10 কম। এবার দেখো আমরা জানি a প্লাস বি প্লাস সি সমান সমান কী জানি? 240। ঠিক আছে, এখান থেকে এটাকে আরও একটু কনভার্ট করো, বি মানে কত? বি মানে এইটা, তাহলে 2 ইন্টু বি এর মান বসিয়ে দাও, 3c মাইনাস 10 প্লাস 10, তাহলে এখান থেকে পাচ্ছি 3 দুগুণে 6, সি তোমার এখানে কত পাবো? দেখো এটা যদি ক্যালকুলেশন করো -20 পাবো, প্লাস 10 পাবো, তাহলে এখান থেকে কি পাবো? 6c মাইনাস 10 পাবো, যেহেতু 20 বড়, এর বদলে আমরা এটা লিখবো 6c মাইনাস 10, তো এর বদলে এখানে লেখো 6c মাইনাস 10, আর বি এর বদলে কত লিখবো? 3c মাইনাস 10, প্লাস দাও 3c মাইনাস 10, সি এর বদলে সি লিখবো সমান 240, ক্যালকুলেশন করো তো, 6 7 8 9 আর 10, এখান থেকে পাচ্ছি 10c সমান এই -10 -10 টোটাল কত হয়ে গেল? 10 10 20 হয়ে গেল, -20 ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, এর সঙ্গে যোগ হবে 260 হবে, 0 0 কেটে দাও, সি সমান 26 পেলাম। ঠিক আছে, সব থেকে ছোটো সংখ্যা কত? দেখো সব থেকে ছোটো তো এখানে 26ই রয়েছে, তো ডি হবে কারেক্ট অ্যান্সার, একমাত্র 26ই রয়েছে এখানে অপশান অনুযায়ী, তাই না? তাছাড়া তুমি দেখো না,
যদি তোমার 26কে 3 দিয়ে গুণ করো, 3 ছক 18, 8 হাতে 1 রয়েছে, 3 দুগুণে 6 আর 1 7, এটা পাবো। -10 করলে কত হচ্ছে? 68 হচ্ছে। এটা হলো 2 নম্বর সংখ্যাটা। আর তার থেকেও বড় তো এটা হবে, কারণ বলে দিয়েছে 2b + 10, এই আরও বড় হবে। তো সব থেকে ছোটো হলো 26। বোঝা গেল? এখান থেকে বোঝা যাচ্ছে নর্মালি। পরে কোশ্চেন দেখো কি বলেছে। একটি হলঘরের দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 মিটার বেশি। ওকে, বলেছে দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 মিটার বেশি যদি হলঘরের ক্ষেত্রফল 84 মিটার স্কোয়ার হয়, তবে হলঘরের দৈর্ঘ্য ও প্রস্থ কত? ছবি আঁকো। দৈর্ঘ্য কত আছে? প্রস্থ মনে করো x, তাহলে দৈর্ঘ্য হবে x + 5। আমরা জানি ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, x + 5 ইন্টু x = 84। তো এখান থেকে পাবো কি পাবো? x² + 5x পাবো = 84 যাবে। তারপর x² + 5x, 84 এপাশে আসবে, -84 যাবে, = 0 আসবে। এখান থেকে 7 × 84 পাবে। ওকে, এটা থেকে ডাইরেক্টও করা যায়, 7 × 84 পাবে। তো তোমার একটা মান দেখবে 7 বেরোবে, আর একটা মান -12 বেরোবে। ঠিক আছে, ওকে। এটার শর্টকাট কনসেপ্টগুলো আছে, যেখানে তোমাকে মিডিল টার্ম তুমি মুখে মুখে করতে পারবে। ওকে, 7 × 84 হয়, তো প্লাস থাকলে দুটো চিহ্ন চেঞ্জ করতে হয়। তো একদিকেরটা মাইনাস হয়ে যাবে, মানে এটা -12 হয়ে যাবে, আর তোমার +7 হয়ে যাবে। তো 7-এর মানটা আমরা নেব, প্লাসটাকে নেব। ঠিক আছে, এই হলো বেসিক কনসেপ্ট। গেল? বোঝা গেল? তো এটাকে 7 পাবে, এটাকে 12, তো 7 আর 12 হবে, যেটা ডিতে আছে দৈর্ঘ্যপ্রস্থ। কিন্তু তোমরা যেহেতু আমার স্টুডেন্ট, তো তোমরা কি করবে? এটাতে তোমরা যাবেই না, এটাতে যাবেই না। কেন বলছি? তুমি একটা জিনিস বোঝো, দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 মিটার বেশি, দৈর্ঘ্য আর প্রস্থ তো চেয়েছে। ঠিক আছে, তাহলে দুটো ডিফারেন্স নিশ্চয়ই 5 হবে। 8 × 5 = 13। এটা স্যার হতে পারে, এটাও হতে পারে, এটা স্যার হবে না, কারণ ডিফারেন্স হলো 8। এটা স্যার হতে পারে। এবার দেখো, আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাই। 8 × 3 কত হচ্ছে? 104, এটা স্যার ক্যান্সেল। 6 × 66, এটাও ক্যান্সেল। তো ডি হবে কারেক্ট অ্যান্সার। কিচ্ছু করার দরকার নেই, মুখে মুখে অ্যান্সার, একটা পেনও ছোঁয়াতে হবে না। ওকে, পরে কোশ্চেন আসো। দুটি শাড়ি প্রতিটি 400 টাকায় বিক্রি করে। তোমার এক বিক্রেতা প্রথম শাড়িতে 20% লাভ ও দ্বিতীয় শাড়িতে 20% ক্ষতির শিকার হয়, সামগ্রিকভাবে তার কত লাভ বা ক্ষতি হচ্ছে? এটাকে সিম্পলি পিএল সূত্র করবে, মানে 20% লাভ +20 -20% ক্ষতি, প্লাসে মাইনাসে মাইনাস, a/100, 20 × 20/100। তো এখান থেকে 100 কেটে দাও, দুটো শূন্য কেটে দাও, +20 -20 কেটে গেল, থাকলো -2 × 4, তাহলে 4% লস হবে, যেটা অপশান নাম্বার ডিতে রয়েছে। ওকে, এবার তোমরা যদি বলো স্যার এটা মানি না, ডিটেলসে দেখান, নাহলে ধর্নায় বসবো, তো সেক্ষেত্রে আমরা কী করবো? দেখো, সেক্ষেত্রে ডিটেলসে শেখাই। টোটাল সেলিং প্রাইস কত হচ্ছে বলো তো? টোটাল সেলিং প্রাইস হচ্ছে 400 টাকায় বিক্রি করেছে দুটি শাড়ি, প্রতিটি যদি 400 টাকায় বিক্রি করে, কত হচ্ছে? 400 400 800 টাকা হচ্ছে, টোটাল হচ্ছে 800 টাকা। এবার এখান থেকে চলো, এবার একটু ক্রয় মূল্যের হিসাবে আসি। প্রথমটার ক্রয় মূল্য যদি বলি, প্রথমটার ক্রয় মূল্য আমরা জানি, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যে যেতে গেলে কী করতে হয়? 100কে উপরে যেতে হয়। 120 লাভ হয়েছে, 20% লাভ হয়েছে, তাহলে নিচে যাবে 120, 0 0 কাটো। এটাকে চলো কাটাকুটি করি, 3 4 12, 4 100 400, কত পাচ্ছি? 1000/3 পাচ্ছি। ওকে, আর একটা ক্রয় মূল্য কত পাচ্ছি? আর একটাও 400 টাকায় বিক্রি করেছে, 20% ক্ষতি করেছে, তাহলে উপরে যাবে 100, নিচে যাবে 80 যাবে, 0 0 কাটো। এটাকে 4 দিয়ে কাটো, 4 10 40, 4 2 8, 2 দিয়ে কাটো, 5 2 10, তো 500 পাচ্ছি। তাহলে দুটো ক্রয় মূল্যকে যোগ করো, 1000/3 প্লাস 500, তো এখানে 3 দাও, 3 লসগু হয়ে যাবে, তাহলে কত হবে? 3 5 15 হবে, 15, আর এদিকে হলো 1000, 2500 আসবে। এটা হলো টোটাল ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে তোমার ক্রয় মূল্য বড় আছে, তার কারণে লস হয়েছে। তাহলে ক্রয় মূল্য থেকে তুমি যদি বিক্রয় মূল্য বাদ দাও, মানে 2500/3 -800 টাকা বাদ দাও, তাহলে 3 লসাগু, 3 8 24, তাহলে 2500 থেকে 2400 বাদ দিলে থাকবে হলো 100। এটা হলো লস হয়েছে, কারণ ক্রয় মূল্য বড়। ক্রয় মূল্য বড় হলে তো তার মধ্যে বোঝা যাচ্ছে ক্ষতি হয়েছে। ক্রয় মূল্য কোনটা? এইটা, তাহলে এই টাকাটার উপর ক্ষতি হয়েছে এইটা, তার মানে 100/3 নিচে আসবে, এটা ভাগ উল্টে গুণ হয়, 3/2500 আসবে, ইন্টু পার্সেন্টেজে চেয়েছে, তার জন্য 100 দিয়ে গুণ করো। 100 কেটে দাও, দুটো শূন্য কেটে নাও, 3 3 কেটে দাও, 25 দিয়ে কাটো, 4 পয়সা 100, তো 4% লস। ওকে,
এবার ধন্না থেকে উঠে পড়ো, টোটালটা কনসেপ্টটাও ক্লিয়ার করে দিলাম। তো অপশন নাম্বার ডি হবে কারেক্ট অ্যান্সার। এটাকে সিম্পলি পিএলের সূত্র করলেই হয়ে যায়, ঠিক আছে। যেহেতু তোমরা ধন্যায় বসেছিলে তার জন্য আমি ডিটেলসটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। চলো পরে কোশ্চেন আসো। একটি ডেটল ও জলের মিশ্রণে 80% জল আছে, 60 লিটার। এই মিশ্রণে কতটা ডেটল মেশালে সেই মিশ্রণে 75% জল থাকবে? দেখো 60 লিটার একটা মিশ্রণ রয়েছে যার মধ্যে ডেটল আছে, ওয়াটার আছে। ডেটল আছে তোমার জলের মিশ্রণে 80% জল আছে, এটা 80 হলে এটা হবে 20। এটাকে চলো ছোটো করে দিই, 4 কুড়ি 80, 1:4 পাচ্ছি। এখান থেকে 60-এর মধ্যে কতটা আছে সেটা বার করে ডাইরেক্ট লেখো। দেখো এখান থেকে যদি 4 আর 1 5, মানে টোটাল মিশ্রণ হলো 5 আছে, প্রশ্নে বলেছে 60, তাহলে 5-এর মানে হলো 60। 5 দিয়ে কাটো, 5 বরং 60, তাহলে 1-এর মান কত আসবে? এখানে 12 আসবে। 4-এর মান যাবে 4 বরং 48, দুটোকে যোগ করলে 60 পেয়ে যাবে। বলেছে 75% জল থাকবে, মানে 75% মানে 75% যদি জল হয় তাহলে 25% ডেটল। ছোটো করো, 3 বসে 75, 1:3 হবে, তাহলে এখানে 1:3 হবে। একটা জিনিস বোঝো, সেই মিশ্রণে তোমার ওই মিশ্রণে কতটা ডেটল মেশালে, ডেটল মিশিয়েছে, জল কিন্তু মেশায়নি। তাহলে জল আগে 48 ছিল, এখনও 48ই আছে। তাহলে 3কে আমি 48 বানাতে গেলে 16 দিয়ে গুণ করবো, তাহলে এটা 48 হবে। একে 16 দিয়ে গুণ করলে একেও 16 দিয়ে গুণ করতে হবে, তাহলে একে 16 হলো। কতটা বাড়লো বলো? 4 বাড়লো। তাহলে এই 4 লিটারই ডেটল মিশিয়েছে, যেটা বিতে আছে। ওকে, কনসেপ্ট ক্লিয়ার হলে কমেন্টে জানো ক্লিয়ার। পরে কোশ্চেন দেখো, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক ব্যক্তি দেখে যে একটি এক্সপ্রেস ট্রেন তাকে 15 সেকেন্ডে অতিক্রম করলো। যদি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ 60 কিমি/ঘন্টা, তবে ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো ট্রেনটি যখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তিকে অতিক্রম করছে, মানে ট্রেনটি শুধুমাত্র নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করছে। আমরা কি জানি? তাহলে ডিস্ট্যান্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। এটা যেহেতু 60 কিমি/ঘন্টা আছে, একে মিটার/সেকেন্ডে করতে গেলে 5/18 দিয়ে গুণ করবে। তার সঙ্গে 15 সেকেন্ড আছে, টাইম হলো 15 সেকেন্ড। এটাকে ক্যালকুলেশন করো, 3 ছক 18, 6 10 60, 3 দিয়ে কাটো, 3 5 15, 5 5 25, আর এখানে 10, 250 মিটার হলো ট্রেনের দৈর্ঘ্য, যেটা অপশান নাম্বার বিতে আছে। পরে কোশ্চেন, বার্ষিক চক্রবৃদ্ধি কত হারে সুদে তোমার 1000 টাকা 2 বছরে তোমার 1100 তোমার 12,100 টাকা হবে? এটাকে সিম্পল চক্রবৃদ্ধি সুদের সূত্রে করো, মানে এ মানে 12,100 আছে, এ সমান পি হলো 1000 টাকা, এ সমান পি ইন্টু 1 প্লাস r/100। উপরে কত আছে? 2 বছর আছে, পার্সেন্টেজ চেয়েছে। ওকে, কত হার? সুদের হারটাকে চেয়েছে। এখান থেকে 0 0 কাটো, 0 0 কাটো। তো এখানে তোমার 10,000 ছিল, ওকে 10,000, একটা শূন্য বাড়বে এখানে, ঠিক আছে। তাহলে এখানে কত থাকলো? 10,000, দুটো শূন্য কাটলাম, তাহলে এখানে তো 100 থাকবে, 4টে শূন্য ছিল। 1 2 3 4, দুটো কেটে গেল, থাকলো দুটো, তাহলে 121। তাহলে এটা যদি এপাশে এসে ভাগ হয়ে যায়, ভাগ 100 হয়ে যাবে, সমান সমান এখান থেকে লসাগু করে দাও 100, এখানে পাবো 100 প্লাস, আর দেখো অ্যান্সার তো বোঝাই যাচ্ছে, তবুও ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি। উপরে কত আছে? 2 আছে। দেখো এই 2 ওপাশে গেলে কী হবে? রুট হয়ে যাবে, মানে এটাকে যদি আমি এখান থেকে কেটে দিই, এখানে তাহলে আমি রুট বানিয়ে দিই। ওকে, এটা মানে হলো 11 স্কোয়ার, তাহলে 11 আসবে। এটা হলো 10 স্কোয়ার, তাহলে রুটের বাইরে 10 আসবে, সমান সমান 100 প্লাস r/100। 10 দিয়ে কাটো, 10 10কে 100 কোনাকুনি গুণ করো, 110 আসবে, সমান সমান 100 প্লাস আর, তাহলে আর সমান সমান এটা যদি ওপাশে যায় বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হলে দেখবে 10% থাকবে। বোঝা গেল? বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলো। পরে কোশ্চেন বলেছে, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 32 এবং 1760 হলে ক্ষুদ্রতম সংখ্যা কত? এক্ষেত্রে বেসিক কনসেপ্ট বোঝো, কোনো চাপের জিনিস নয়। মনে করো একটা সংখ্যা এ, মানে একটা সংখ্যা, দেখো গসাগুর সঙ্গে কিন্তু সংখ্যাটা থাকে, কারণ সংখ্যাটার গসাগু হলো কমন জিনিস। তাহলে একটা সংখ্যাকে আমি 32 ধরতে হবে, আর একটা সংখ্যাকে 32b ধরতে হবে। এই দুটো যদি লসাগু করো, 32 কমন আছে, 32ab হলো লসাগু, এলসিএম। ওকে, যেটা প্রশ্নে দেওয়া আছে এইটা। তাহলে 32ab মানই স্যার তাহলে এটা একদম 1760। এটাকে ছোটো করো, এটাকে 16 দুগুনি 32 করো, দেখো এটাকে 16 একে 16, 16 একে 16, 110 পাচ্ছি। 2 দিয়ে কাটো, 5 দুগুনি 10, 5 দুগুনি 10, তাহলে স্যার এবির মান কত পাচ্ছি? 55। এবার বলো 55কে কীভাবে লেখা যায়? 55কে আমি লিখতে পারি স্যার 1 × 55। আর কি লিখতে পারি? আর লিখতে পারি
আর লিখতে পারি 5 × 11 লিখতে পারি। এবার দেখো কোনটা নিয়েছে, মানে একটা যদি 32 হয় তাহলে একটা 32 একে 32 হবে। ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা তো 32 অপশানে নেই, তাহলে এটা নেয়নি। তাহলে পরেরটা আসো, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত হয়? 32-এর সঙ্গে 5 যদি গুণ করো তাহলে সেটা ছোট হবে, 32 × 5, কারণ 5 গুণ করলে তো ছোট হবে, কারণ 11 তো অলরেডি বড়তেই আছে। তো এটাকে গুণ করো, 5 × 10 শূন্য হাতে 1 রয়েছে, 3 × 5 = 15, 16, 160 হবে ক্ষুদ্রতম সংখ্যা। ক্লিয়ার? ক্লিয়ার হলে কমেন্ট বক্সে কমেন্ট করো স্যার ক্লিয়ার। বি হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন বলেছে, এক ব্যক্তি একটি দ্রব্য 5% লাভে বিক্রি করলেন, এতে তিনি 5% ক্ষতিতে বিক্রি করলে যে অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি পেলেন। দ্রব্যটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100% ধরবে। এবার দেখো 5% লাভে বিক্রি করছে, বলছে 5% ক্ষতিতে বিক্রি করলে যে অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি পাচ্ছে। যদি 5% ক্ষতি হতো, এখান থেকে এটা কতটা দূরত্ব বলো তো? দেখো -5 আছে, -5 থেকে যদি +5 যাও তাহলে কি আসবে? 0 আসবে। আমাকে আরও 5 যেতে হবে, তাহলে আরও 5 যেতে হবে, তাহলে আরেকটা 5 যোগ হবে। টোটাল এখান থেকে এটুকু ডিফারেন্স কিন্তু 10%। প্রশ্নে বলেছে কত? 15 টাকা, তাহলে 10%-এর মানই হলো 15 টাকা। আমার লাগবে 100%, তাহলে 100%-এর মান কত? একে স্যার 10 দিয়ে গুণ করলে তো 100 হয়ে যায়, একদম। একেও 10 দিয়ে গুণ করো, একে 10 দিয়ে গুণ করলে 150 হয়ে যাবে, তাহলে 150 টাকায় ছিল ক্রয় মূল্য, যেটা বিতে আছে। চলো, টোটাল যে কটি তোমাদের কোশ্চেন এসেছিলো 2021 সালে ওয়েস্ট বেঙ্গল পুলিশ SI প্রিলিম এক্সামের কোশ্চেনে, সে কটি কমপ্লিট করিয়ে দিলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও। লাইক করলে কী হবে? পরবর্তী ক্লাস খুব তাড়াতাড়ি আসবে, কারণ আমি তোমাদের কাছ থেকে মোটিভেশন পাবো সেখান থেকে। তো বোঝাই যাচ্ছে, তাই না? বুঝতেই পারছো তো, তোমরা আমাকে যত মোটিভেশন দেবে আমারও তোমাদেরকে প্রোভাইড করতে তত ভালো লাগবে, ঠিক আছে? তো চলো, ক্লাসটি এখানে শেষ করছি। এই ক্লাসের PDF আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি প্রোভাইড করে দেবো রাতের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তুমি পেয়ে যাবে, ওকে? তাছাড়া এটা গুগলে গিয়ে টাইপ করো, তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপ চলে আসবে, কোনো চাপ নেই। তো চলো, আজকের ক্লাসটি এখানে শেষ করছি। মন দিয়ে পড়াশোনা করো, সবাই ভালো থেকো।